সম্মানিত সভাপতি, দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর বুদ্ধুর রহমান, বিএনপি যুক্ত মহাসচিব, বিশিষ্ট সংগঠক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ উপস্থিত রয়েছে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্পাদক সদু এবং জেলা পরিষদের মহাসচিব, নেতৃবৃন্দ যারা রয়েছেন। জেলা পরিষদ একটি সংগঠনটি এগিয়ে থাকা মানুষ, সমাজের মধ্যে প্রতিষ্ঠিত মানুষ, বুদ্ধিজীবী এবং শিক্ষিত মানুষদের সংগঠন। এই সংগঠন মূল কাজ হচ্ছে দলের যে রাজনীতি, সেই রাজনীতি মানব কল্যাণের যে রাজনীতি, সেই রাজনীতি থেকে এগিয়ে নিয়ে গেছে। তারা সেই দায়িত্বটি শুরু থেকে আজকে বয়স প্রায় হয়ে গেছে 40-45 বছর, তখন থেকে তারা সেই কাজটি করে এবং এখনো সেই কাজটি করছে। অর্থাৎ মানব সমাজী কাজের মহান ব্রত নিয়ে সবসময় তারা তাদের অর্জিত দায়িত্ব পালন করে। এর আগে তারা জায়নামাজ দিয়েছেন দরিদ্র মানুষদের মাঝে, আজকে তারা দেবেন দায়িত্ব, শীতের সময় কম্বল। সবসময়ের জন্যই আমি দেখেছি যে অসহায় উপদ্রুত মানুষ, শীতার্থ মানুষ, বন্যগঠিত মানুষের পাশে জেলা পরিষদের নেতৃবৃন্দ তারা রয়েছে। যাই হোক, আমি তাদের আজকের এই কর্মসূচিকে ধন্যবাদ জানাই এবং আশা করি তারা আমাদের সামনে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোকে বাস্তবায়ন করার জন্য, মানুষের তুলে ধরার জন্য, বিশেষ করে 31 দফা যেটি দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে, সেই 31 দফা বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, আমরা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, প্রত্যেকটি জায়গায় তারা সেগুলি নিয়ে গেছেন এবং মানুষকে অবহিত করে। তাই ঘাটতে ঘাটতে করে ওটা শুনুন, বন্ধ করতে হবে। বন্ধুরা, আমরা যে অর্জনটি পেয়েছি, অর্থাৎ 5ই আগস্টে আমাদের এই অর্জনটিকে আমাদের ধরে রাখতে হবে। কারণ 15-16 বছর এক নিষ্ঠুর এবং দানবীয় সরকারের রোষানলের মধ্যে, তাদের নির্যাতনের মধ্যে দেশের মানুষ সেই সময় আর ফিরে না আসে, তার জন্য আমাদের কাজ করতে হবে। ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়াঝাটি করে আপনার ব্যক্তিগতের আসার পথ যেন সুযোগটা। এই 15-16 বছর এই জাতিকে অনেক খেসারত দিতে পেরেছে, অনেক খেসারত দিতে পেরেছে। কোনো আইন ছিল না, কোনো কারণ ছিল না, কোন ন্যায় বিচার ছিল না। শেখ হাসিনার হিংস্র প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তারা আদালতকে ব্যবহার করেছে, তারা আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করেছে, ওরা একের পর এক রাষ্ট্রযন্ত্র করার হয়। আপনারা দেখেছেন যে মৌলানা সাইদি সাহেব আলম মানুষ একজন, তাকে ফাঁসি দেওয়ার জন্য অন্য কোন ডকুমেন্টস না পেয়ে, প্রমাণ না পেয়ে সেই এলাকার সুতরঞ্জন দাবি সে স্পষ্টভাবে বলছে যে এই লোক, এই আলেম, এই মানুষ কোন অপরাধের সাথে জড়িত ছিল না এই কাজ করতে। কিন্তু শেখ হাসিনা চায় তাকে শাস্তি দিতে, তাকে জোর করে তাকে সাক্ষী বানাতে চাচ্ছে, বলছে তুমি এই কথা বলো। সে রাজি হয়নি, সে কোনোক্রমেই রাজি হয়নি। এই কারণে তাকে হুমকি দিয়েছে গোয়েন্দা বাহিনী, তার জীবনকে সে হুমকি দিয়েছে, তারপরে তাকে দেশ থেকে বিতাড়িত করেছে।
একবারে বেআইনি ভাবে কোন ধরনের আইন কারণে তোয়াক্কা করেনি। আজকে তিনি ফিরে এসছেন, আমরা যে লোক ঘোষণ কাহিনী শুনছি, এটা তো ভয়ঙ্কর কাহিনী। তো সেই রাজত্ব কি আবার ফিরে আসবে? এটা কি আমরা চাই? জোর করে সাক্ষী দিয়ে শেখ হাসিনার হিংসা চরিতার্থ করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা যে সরকার যে রাষ্ট্র করতে পারে, সেই রাষ্ট্রে কোনো মানুষের নিরাপত্তা থাকতে পারে না, কোনো মানুষ নিরাপত্তা জীবনযাপন করতে পারে না। বিচার বিভাগ, আইন, পুলিশ সবকিছু শেখ হাসিনার নিয়ন্ত্রণে রেখে তিনি সর্বত্র রাজত্ব করছেন। এই রাজত্ব ছিল হিংসার রাজত্ব, প্রতিহিংসার রাজত্ব, রক্ত পান করার রাজত্ব। এই রাজত্ব ছিল এক শেখ হাসিনা, তার ছেলে, তার মেয়ে, তার ভাগ্নে ভাগ্নি, তাদের কায়েম করার রাজত্ব। এর বাইরে কেউ সাহায্য করতে পারবে না। সেইটারই পুনরাবৃত্তি যদি আপনারা না চান, তাহলে সবাইকে কমপক্ষে কয়েকটা মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আসতে হবে, এসে কাজ করতে হবে। সেটি যদি না করতে পারেন, তাহলে আবার উঠে দিতে পারেন ভয়ঙ্কর আওয়ামী লীগ। আমরা অন্তর্বর্তীকালীন সরকার নিঃসন্দেহে একটি নিরপেক্ষ সরকার। যে হাসিনা, আমি বলবো কতখানি বিচারই হতে পারে, কতখানি প্রতারক হতে পারে। নিজেই তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য যারা প্রায় ধ্বংসাত্মক আন্দোলন করে নিজেই আবার ক্ষমতায় আসে, সেটা পাঠিয়েছে। বন্ধুরা আমার, এই হচ্ছে শেখ হাসিনা, যার কোনো কমিটমেন্ট নাই, যার কোনো অঙ্গীকার নাই, যে রাজনীতিকে মনে করে একটা প্রতারণা, যে রাজনীতিকে মনে করে যে তার লক্ষ্য এবং উদ্দেশ্য সাধন করা, সেই রাজনীতি তো ফেরত আসতে পারে না, কখনই সেটা হতে পারে না। তো আজকে আমাদেরকে তো সেই জিনিসটা দেখতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার একটা নিরপেক্ষ সরকার, সেই সরকারের কাছে মানুষের অনেক দাবি দেওয়া, মানুষের অনেক প্রত্যাশা যে আমরা শান্তিতে থাকবো, শক্তিতে থাকবো। মানুষের শেষ আশ্রয় হচ্ছে আদালত, সেই আদালতে আমরা ন্যায় বিচার পাবো, এটাই তো মানুষ কামনা করে। মানুষ, আমি মনে করি সরকারের আন্তরিকতার অভাব হতে তা নয়। আজকে আর্থিক ক্ষেত্রে মুদ্রাস্ফীতি অনেক কমে এসছে, জিনিসপত্রের দাম একেবারে না কমলেও মোটামুটি সেটি আর বাড়ছে না, কিন্তু কর্মসংস্থান তো হচ্ছে না। একের পর এক দিন কলকারখানা বন্ধ হয়ে যাবে, এবং যদি কর্মসংস্থান না থাকে তাহলে দুর্ভিক্ষের আরো তৈরি হয়। আপনাদের দু একজন উপদেষ্টা হয়তো হাঁসের মাংস খেতে পারবেন যে কোনো জায়গায়, কিন্তু জনগণ তো হাঁসের মাংস খেতে পারবে না। সেই আলামত, সেই পরিস্থিতি যেন সৃষ্টি না হয়। গার্মেন্ট সেক্টর থেকে 1 লক্ষ লোকের চাকরি চলে গেছে, কারণ দোসরদের অনেকেই আওয়ামী দোসর ফাঁসিবাদের যারা পূজারী ছিলেন, উপাসনা করতেন, তারা অনেকে নীল ডালে, আমি বারবার বলেছি, আমাদের দল থেকেও বলা হয়েছে, নীল কলকারখানা যেন বন্ধ না, মানুষের ক্ষুধা যেন না বাড়ে, মানুষের ক্ষুধার সাথে রাজনীতি করা যাবে না। সরকার একটা দরকার হলে টেক আপ করবে, দরকার হলে নিলামে বিক্রি করে দিবে, অথবা প্রশাসক দিয়ে চালাবে, কিন্তু কর্মসংস্থান যারা ঠিক থাকে সেই প্রচেষ্টা সরকারকে নিতে হবে। আর সেটি না নিলে পরে মানুষ যদি বেকার থাকে, তাহলে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাবে। আজকে আমি যে কথাটি বলেছিলাম যে আপনারা জুলাই সনদের ব্যাপারে কথা বলছেন, জুলাই সনদের যে সুপারিশ আসবে, সেখানে যদি আইন সংশোধন করতে হয়, সংবিধান সংশোধন করতে হয়, সেটা নির্বাচিত পার্লামেন্ট করবে। একটি রাজনৈতিক দল বলছেন যে আগেই গণভোট দিতে হবে। কেন? যদি মূল নীতিমালায় কোনো পরিবর্তন করতে হয়, মূল নীতিমালা একটা অখণ্ড বিষয়, তারপরেও সংবিধানের বিধান অনুযায়ী সংশোধন করা যায়, কিন্তু সেটা তো করবে পার্লামেন্ট, সংবিধান সংশোধন করতে। কিন্তু আপনারা শেখ হাসিনা যেমন দায়ের করে চালিয়েছে,
যে প্রধান বিচারপতির সাথে আমার মনের মিল হয়নি, অতএব সে গোয়েন্দা সংস্থার লোককে পাঠিয়ে দিয়ে পিস্তল ঠেকিয়ে তাকে দেশ থেকে বিতাড়িত করেছে। তো ওই ধরনের আমাদের বৈশিষ্ট্য এখন চালু থাকবে, যেটা নিয়ম ভেঙেছে হাসিনা, সেই নিয়মকে তো আমরা চালু করতে পারি না। আগে আলাপ সুস্থ নির্বাচন দিয়ে জনগণের সরকার তৈরি করুন। তারা প্রয়োজনে যদি হয় গণতন্ত্রের স্বার্থে, দেশের রাষ্ট্রের স্বার্থে সংবিধান যদি সংশোধন করতে হয় তারা করবে, সেটা তাদের দায়িত্ব। সেটা আগেই আমাকে এটা দিতে হবে, আগেই মানতে হবে। হ্যাঁ, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে বিভিন্ন কমিশন গঠন হয়েছে, যে সংস্কারগুলো আমরা সবাই মিলে আমরা ঐক্যমত পোষণ করছি, সেগুলো আমাদের একটা সুপারিশ আকারে থাকবে এবং নির্বাচিত পার্লামেন্ট প্রয়োজনে সেগুলো সংশোধন করবেন, আইনীকরণ করবেন, আইনে পাস করবেন। সেটা না করে যদি আমারটাই তাল গাছটাই আমার এই নিয়ে যদি চিৎকার করতে থাকি, তাহলে ফ্যাসিবাদ আজকে নানাভাবেই তো আমাদের এই সমাজের একের মাটির গভীরে তারা আবিষ্কার করছে, টাকা নিয়ে, অবৈধ অস্ত্র নিয়ে। সামনে নির্বাচন, এই অবৈধ অস্ত্র যদি উদ্ধার করতে না পারে অন্তর্বর্তীকালীন সরকার, এই নির্বাচন একটি বিপজ্জনক নির্বাচন হবে। অবিলম্বে অবৈধ অস্ত্র আপনার উদ্ধার করতে হবে। এবং এই প্রশাসনের মধ্যে নানাভাবেই তারা ঘাটতি করে আছে, তারা নানাভাবেই সুযোগ করে অন্তর্বর্তীকালীন সরকার এবং গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে তারা কাজ করবে। এটা আজকে যারা গবেষণা করছেন, যারা রাজনীতি পর্যবেক্ষণ করছেন, প্রত্যেকেই দেখছে যে আজকে প্রশাসনের মধ্যে, আজকে সচিবালয়ে, আজকে বিভিন্ন জায়গায় তারা তাদের উদ্দেশ্য নিয়ে সেখানে বসে আছেন এবং বিভ্রান্ত তৈরি করার জন্য তারা কাজ করছেন। এই পরিস্থিতি অনুকূল না। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং জিয়া পরিষদে আজকের এই মানবধর্মী মানবতাবাদী যে কাজ তারা করছেন বৃষ্টির মধ্যে তাদের এই কর্মসূচির প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য তারপরে